নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমার মনে হলো কেন আমি বলতে চাই এই বিষয়টা একটু সবার কাছে পরিষ্কার করা দরকার। তাই আজকে এই 50তম পর্বে আমি সে বিষয়ে কথা বলবো। মোটামুটি শুরু থেকেই শুরু করছি। সেদিন বিকেলে আমার মা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলেন। আমি মাকে প্রশ্ন করলাম, মা, মাধবী আর ওদের ভাই বোন ওরা ওদের মাকে ছাড়া কিভাবে বাঁচবে? কিছুদিন আগে আমার এক সহপাঠী আমাদের পাড়াতেই ওদের মা মারা গেছেন। আমি সে বিষয়ে মাকে বলছিলাম। মা আমাকে উত্তর দিলেন, তুইও পারবি, সবাই পারে। সেদিন কথাটা আমি মেনে নিতে পারিনি, মার সাথে খানিক তর্কও করেছি। কিন্তু এই যে একটি বাক্য, তুইও পারবি, সবাই পারে, আমি তখন জানতাম না যে আমি আমার সারা জীবনে এই বাক্যটি থেকে বেরোতে পারবো না। কিছুদিন পরেই আমার মা অসুস্থ হলেন। ধরা পড়ল আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার। তখন এই রোগটি সম্পর্কে আমরা তেমনভাবে জানতাম না। আমি 7ম শ্রেণীর ছাত্রী ছিলাম। আমার ছোট বোন রত্না 4র্থ শ্রেণীতে পড়ত। ছোট ভাই আশিস 2য় শ্রেণীতে। পীযূষ তখনও স্কুলে যাওয়া শুরু করেনি। আমার মায়ের যখন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ল, আমরা এই রোগের কি এটা কত বড় রোগ আমরা সেভাবে জানতামই না। তো মার চিকিৎসা শুরু হলো। প্রথমে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা হলো। তারপর ডাক্তাররা বললেন কি একটা ত্রুটি ধরা পড়েছে। এখন বুঝতে পারি সেই ত্রুটিটা কী, কিন্তু তখন বুঝিনি। যাই হোক, কি একটা ত্রুটি ধরা পড়েছে। আবারও অপারেশন হলো। এবারে হলো ঢাকায় হলি ফ্যামিলি হাসপাতালে। অপারেশন শেষে ডাক্তার বললেন ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন মূলত আমরা এখন যেটাকে কেমোথেরাপি বলি, কিন্তু তখন তো জানতাম না এটা কেমোথেরাপি। ইঞ্জেকশন নিতে হবে। তো মা একটা ইঞ্জেকশন নিয়ে বাড়িতে এলেন। প্রচণ্ড শরীর খারাপ, বমি, আরও নানা ধরনের উপসর্গ। আমার মা বললেন যে এই ওষুধটা সম্ভবত আমাকে রিয়াকশন করেছে, আমি আর নিব না। শারীরিক কষ্ট এত বেশি হচ্ছিল যে আমার মা আর নিতে চাইতেন না। ডাক্তার বললেন নিতে হবে। আমরাও মাকে রাজি করিয়ে এরকম 3টা আমার মা নিলেন। 6টা নেয়ার কথা ছিল। তারপর ডাক্তার বললেন স্যাক দিতে হবে, অর্থাৎ রেডিওথেরাপি, এখন যেটাকে আমরা বলি রেডিওথেরাপি। তো এই রেডিওথেরাপি ঢাকা মেডিকেলে মা নিলেন। তারপর বাড়ি এলেন মোটামুটি সুস্থ। আমরাও স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, পড়াশোনা শুরু করেছি। আমার মা সংসারটা সামলাচ্ছিলেন শক্ত হাতে। 1993 সালের তখন সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বর আবার আমার মায়ের শরীরটা অসুস্থ হলো। ডাক্তার দেখানো হলো। ডাক্তার মোটামুটি হাত তুলে নেয়ার মতো বললেন যে এটা ঠিক হবে না। তো ডাক্তারের ঔষধ চললো, সেই সাথে হোমিওপ্যাথিও চললো। 1993 সালের তখন ডিসেম্বরের শুরু, একদম একটা মাস আমার মা মরণপণ যুদ্ধ করলেন। জীবন মৃত্যুর লড়াই চলল। 25শে ডিসেম্বর আমার মা চলে গেলেন আমাদের ছেড়ে। যখন মৃত্যু শয্যায়, মৃত্যু যন্ত্রণায় আমার মা কষ্ট পাচ্ছিলেন, মায়ের মুখের দিকে তাকিয়ে স্রষ্টাকে বলতে বাধ্য হয়েছিলাম যে হে প্রভু, তুমি হয় আমার মাকে ভালো করে দাও, না হলে আমার মাকে মুক্তি দাও। মায়ের এ কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। এটা মন থেকে চলে এসেছিল এই কথাটা। মা চলে গেলেন। আমরা 4 ভাই বোন সমুদ্রে পড়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম।
4 ভাই বোন, একজন আরেকজনকে আশ্রয় করে বড় হচ্ছিলাম। তারপর অনেক ঘটনার ঘাত প্রতিঘাত পেরিয়ে আমাদের জীবন চলছিল। 2001 সালে আমাদের সবার প্রিয়, আমাদের নয়নের মণি, সবার ছোট ভাই পীযূষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওর বাম হাতটা ব্যথা করতো প্রচণ্ড। 1 বছর পর্যন্ত বাংলাদেশে ধরাই পড়েনি, সেভাবে কিছুই ধরতে পারছিল না। যাই হোক, তারপর ধরা পড়ল ওর ক্যান্সার হয়েছে হাতে, হাড়ের ভিতরে ক্যান্সার, যার নাম অস্ট্রিওসার্কোমা। মাদ্রাজ ওর ট্রিটমেন্ট চলল। ডাক্তার সিদ্ধান্ত নিলেন ওর বাম হাতটা কেটে ফেলতে হবে। কেটে ফেলা হলো হাত। ট্রিটমেন্ট শেষে ও ফিরে এলো বাংলাদেশে। 1 হাত নিয়েই সে চলছিল। তার মনের জোর ছিল প্রচণ্ড। এই 1 হাত নিয়ে সে সব কিছু করছিল। ওর অসুবিধা হচ্ছে কাউকে সে কখনো বুঝতে দিত না। 1 হাত নিয়ে সে SSC পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো। তারপর ভর্তি হলো ঢাকা সিটি কলেজে। 2003 সালে শেষের দিকে ওর আবারও ফিরে এলো, ব্যাক করলো। ওর ডান হাতটা ফুলতে শুরু করলো। ওর ইমিডিয়েট বড় আমার ছোট ভাই আশিস তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ওকে নিয়ে আবার ভারতে গেল, ডাক্তার দেখালো। সেরকম কোনো আশার বাণী ওনারা দেননি, কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো নিয়ে ওরা আসলো। অনেক কিছু করলাম আমরা, অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু এটা যে একটা অঘোষিত ঘোষণা যে ও আর থাকবে না, আমাদের এটা মনেই হচ্ছিল না। আমরা মনে করছিলাম কোনো একটা মিরাকল হবে, ও ভালো হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের একবারও মনে হয়নি সে চলে যাবে। 2004 সালের 4 অক্টোবর আমি সেদিন, ওর ডান হাতটা এমন হয়েছিল ফুলতে ফুলতে একটা বালিশের মতো হয়ে গিয়েছিল, একেবারে পেছন দিক থেকে রক্ত পড়তে থাকতো। সেদিন আমি ওকে পরিষ্কার করে যখন বিছানায় শোয়ালাম, ও আমাকে বলছে যে দিদি তুমি কোথায়, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমি ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, এই যে ভাই আমি তো এখানেই। ও বলছে কোথায় তুমি, তোমাকে দেখছি না বলে সে হাত দিয়ে আমাকে স্পর্শ করার চেষ্টা করলো। তারপর এক সময় সব শেষ, চলে গেল আমার ভাইটা। দিশেহারা হয়ে পড়লাম আমরা। স্রষ্টার প্রতিও বিশ্বাস উঠে যেতে থাকলো। আমরা এমন দিশেহারা হলাম, আমরা কি করব আমরা বুঝতে পারছিলাম না। ভাইটাকে হারিয়ে মাথা খারাপের মতো অবস্থা। তারপর আবারও আমরা আমাদের কাজকর্মে ফিরলাম 2004 সালে। 2004 সালেই আবারও আরেক বজ্রপাত। আমার ছোট বোনটা তখন ফিজিক্সে অনার্স করছিল, 3য় বর্ষের ছাত্রী। এই 2004 সালেই ও একদিন আমার বাসায় এলো, আমাকে বলল যে দিদি তুমি দেখো তো কীরকম একটা গুটি গুটি লাগছে, এটা কি কোনো সমস্যা? দেখালাম ডাক্তার FNAC করতে বলল। FNACতেই আসলো ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ওই একই সালে আবারও শুরু হলো যাত্রা। আমার বোনের অপারেশন করালাম হলি ফ্যামিলি হাসপাতালে। তারপর কেমোথেরাপি রিলায়েন্স মহাখালী, ওখানে নেওয়া হলো কেমোথেরাপি। তারপর ও সুস্থ হলো, আবার পড়াশোনায় ফিরল।
আবার 3 বছর পর ব্যাক করলো, আবারও অপারেশন হলো, কেমোথেরাপি হলো, রেডিওথেরাপি হলো। এরপর 2009 সালে সম্ভবত সেটা ফেব্রুয়ারি মাস ছিল, আমার বাসায় আমার এক ডাক্তার বান্ধবী আসলো বেড়াতে। আমি ওকে এমনি দেখালাম যে বন্ধু একটু দেখতো, আমার মনে হচ্ছে যে আমার একটু কীরকম চাকা চাকা লাগছে। ও দেখে আমাকে খুব বকা দিল, বলল যে তোমাদের ফ্যামিলিতে এরকম স্ট্রং হিস্ট্রি, তুমি এটা নিয়ে বসে আছো। বকা দিল, খুব বকলো। এফএনএসিতে আসলো যে আমারও ব্রেস্ট ক্যান্সার। তখন আমার ছোট মেয়েটার বয়স 2.5 বছর। হলি ফ্যামিলিতে অপারেশন হলো, কেমোথেরাপি নিলাম অনকোলজি সেন্টারে, রেডিওথেরাপি মহাখালী ক্যান্সার হাসপাতালে। আমি ভালো আছি, চলছে দিন। আবারও আমার ছোট বোনটার, তখন সম্ভবত 2011 সাল, ওর আবার ব্যাক করলো। আবার ওর এবারে অন্য আরেকটি ব্রেস্টে ধরা পড়লো। আবার অপারেশন করালাম। এবারে ইউরো বাংলা হসপিটালে অপারেশন হলো। কেমোথেরাপি অনকোলজি সেন্টার আমি যেখানে নিয়েছিলাম সেখানে দিলাম। রেডিওথেরাপি ক্যান্সার হসপিটাল আমি যেখানে নিয়েছিলাম মহাখালী, সেখানে দিলাম। 2012 সালে আমার লাংয়ে পানি আসলো। সবাই ধরে নিয়েছিল যে সেটাই হয়তো শেষ, কিন্তু আমি কেন যেন শেষ হয়েও শেষ হই না। এই ইতিহাসের সাক্ষী হব বলেই বোধহয় আমি সুস্থ হয়ে গেলাম। আমার লাং থেকে পানি বের করা হলো। প্রয়োজনীয় ট্রিটমেন্টের পর আমি আবারও সুস্থ হয়ে গেলাম। 2017 সালে আমার ছোট বোনের হঠাৎ করেই, তখন সম্ভবত মে মাসের দিকে হঠাৎ করে ওর শরীরটা খারাপ হতে শুরু করলো। একটু হাত পাগুলো কেমন ফুলা ফুলা লাগে, একটু শ্বাসকষ্ট। দেখালাম ডাক্তার, চিন্তা করলাম আমার যখন লাঙে পানি এসেছিল তখন এই শ্বাসকষ্টের বিষয়টা যেহেতু আমার ছিল, সেই একই ডাক্তার দেখালাম। সমরিতাতে ভর্তিও ছিলাম। ডাক্তার বললেন আমাকে যে আপনার পানি আসার বিষয়টা আর আপনার বোনের পানি আসার বিষয়টার মধ্যে একটু পার্থক্য আছে। উনি একটু পরিষ্কার করতে চাইলেন যে এই পানি আসার বিষয়টা এটা সমাধানের নয়, কিন্তু আমার মন মানতে পারেনি। আমার বাবা তখন দেশের বাইরে ছিলেন, আমার ছোট ভাইয়ের কাছে আমেরিকাতে। তো বাবা যখন ফিরলেন জুলাই মাসের 22 তারিখ আমি, বাবা আর রত্না আমরা ভারত যাব, ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। এবং অনেক শুভাকাঙ্ক্ষী যারা রত্নাকে অনেক ভালোবাসতো, তাদের মধ্য থেকে অনেকেই সেদিন বিমানবন্দরে এসেছিল ওকে বিদায় জানাতে। আমরা 3 জন বিমানে উঠে বসলাম। আমার বাবা সেদিন বললেন যে আমি যখন একা একা আমেরিকা যাই বা বিমানে উঠি, আমার খুব শখ ছিল যে আমার 2টা মেয়েকে নিয়ে আমি বিমানে উঠব। আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বাবা সেটা বলেছিলেন। আমরা 2 বোন খুব খুশি বাবার কথা শুনে। কিন্তু রত্না একটু দুঃখ পাচ্ছিল, আমাকে বলছিল যে দিদি দেখো স্রষ্টা কত নিষ্ঠুর। আমি সেই কবে থেকে ইন্ডিয়া যেতে চাইছিলাম, একটু বেড়াবো, একটু ঘুরবো, সেই তো আমি ইন্ডিয়া যাচ্ছি, আর কি শরীর নিয়ে যাচ্ছি। আমি এখন কি ইন্ডিয়া গিয়ে বেড়াতে পারবো? স্রষ্টা আমাকে এভাবে পাঠাচ্ছেন, এরকম আক্ষেপ করছিল। যাই হোক, আমরা গেলাম কলকাতা টাটা হাসপাতালে ওকে দেখালাম। ট্রিটমেন্ট হলো সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার বললেন যে ওর আসলে ক্যান্সার
এই সমস্যাটি এখন শরীরে নেই, কিন্তু ওর যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে হার্ট। ওর হার্ট যে রেটিং সেটা মারাত্মকভাবে কমে যাচ্ছে। ডাক্তার বললেন যে আমি রেফার করে দিচ্ছি, আপনারা ওই হসপিটালে নিয়ে যান। তো আমরা ওকে মেডিকা হসপিটালে নিয়ে গেলাম। মেডিকাতে শুরু হলো ট্রিটমেন্ট। ওখানে গিয়ে জানতে পারলাম ওর হার্ট রেটিং তখন 18-20 এরকম। তো শুরু হলো চিকিৎসা। সেই সময় আমরা থাকতাম আমাদের এক ভাইয়ের বাসায়, কলকাতা দমদমে আমার ওই ভাইটি থাকেন, ওই ভাইয়ের বাসায় ছিলাম। তো চিকিৎসা চলছে, আমি দৌড়াচ্ছি। একদিন আমি আর বাবা ওকে দেখে ফিরছিলাম, এমন সময় আবার ফোন আসলো হাসপাতাল থেকে যে আপনারা আবার একটু আসেন, জরুরি অবস্থা। আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ওর যে বিছানা বেড তার চারদিকে ডাক্তার, বিভিন্নভাবে লোকজন ওকে বুকে চাপ দিচ্ছে, বিভিন্নভাবে চেষ্টা করছে। একজন ডাক্তার আমাদের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন যে অনেকভাবে চেষ্টা করা হলো, কিছুতেই কিছু হচ্ছে না। মনে হলো কি যেন একটা ঠান্ডা কি নেমে গেল আমার সারা শরীর বেয়ে নিচের দিকে। আমি বসে পড়লাম, ভয়ে আমি কাঁপতে থাকলাম। একটু পর ডাক্তার আমাদের বললেন বাইরে যেতে। দেখলাম যে সবাই ওই বিছানার ওখান থেকে সরে যাচ্ছে ডাক্তাররা। ওর মাথা একদিকে কাত করা, ডাক্তাররা কেউ আর ওখানে দাঁড়িয়ে নেই, চলে যাচ্ছে। আমাদের আর বুঝতে বাকি থাকলো না, আমরা বাইরে চলে আসলাম। আমাদের বাংলাদেশ থেকে ফোন আসলো, আমরা বলে দিলাম যে ও আর নেই। আমি, বাবা, আমার সেই ভাইটি, পিসতুতো দাদা, আমরা সবাই বাইরে বসে আছি। তারপর এক সময় ভিতর থেকে যখন আর কিছু আমাদের জানাচ্ছে না, আমরা বাসায় চলে আসলাম, কারণ ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, হসপিটালে থাকা যায় না। সারা রাত বাবা মেয়ে বসে থাকলাম, আমিও কিছু বলি না, বাবাও কিছু বলে না, এরকম নিশ্চুপ একটা রাত কাটলো। সকালবেলা ওই পিসতুতো দাদা আমাকে বললেন হসপিটাল থেকে ফোন এসেছে, ওর নাকি ডায়ালাইসিস লাগবে। আমি তো অবাক হলাম যে ডায়ালাইসিস, এটা কিভাবে পসিবল? ওর অবস্থা তো মানে আমরা আগের দিন দেখে এসেছি, সেই শরীরে ডায়ালাইসিস। সেই সময়ে অনেক মেসেজ আসতো মেডিকা থেকে, আমি ভয়ে মেসেজগুলো দেখতাম না, আমার খুব ভয় লাগতো মোবাইলে মেসেজ আসলে সেটা দেখতে। হয়তো হাত কাঁপতে কাঁপতে ধরে দেখতাম, একটু সময় লাগতো দেখতে। তো আমার কাছেও মেসেজ এসেছে, আমি সেটা দেখিনি। তো দাদা যখন এটা বললেন, গেলাম, বাবাকে বললাম যে বাবা আপনি যাবেন। বাবা বলল মা আমার ভয় লাগে, তুমি যাও। আমি গেলাম, আমি একাই গেলাম। গিয়ে যেটা দেখলাম এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যখন ওর রুমে ঢুকলাম, ও তাকিয়ে আছে আমার দিকে। আমি ওকে আবার জীবিত দেখবো, এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে, এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। ও আমার দিকে তাকিয়ে আছে, আমাকে হাতে ডাকছে কাছে। আমি গেলাম আমার বোনের কাছে। যাওয়ার পর সে আমাকে হাত দিয়ে ইশারা করে কিছু বোঝাতে চাইলো। আমি টাকার মতো কিছু মনে করলাম, আমি ব্যাগ থেকে টাকা বের করে ওকে দেখালাম। ওপরে নিচে মাথা ঝাঁকালো, মানে বুঝলাম যে টাকা। কিন্তু এই টাকা দিয়ে সে কি বোঝাতে চাইলো? আমি বললাম যে তোমার কি টাকা লাগবে? ও মাথা ঝাঁকাচ্ছে। কি বোঝাতে চাইলো আমি যে বুঝতে পারিনি, এই জন্য ও একটু রেগে গেল। আমি আমার বোনটাকে বললাম যে বোন তুমি মায়া ছেড়ো না, তুমি তোরির কথা ভাববে। মানে আমার ছোট মেয়েটাকে আমার এই বোনটা লালন পালন করেছে একদম মায়ের মতো। আমি কতটা ভালোবেসেছি আমার মেয়েকে, তার চেয়ে বেশি মনে হতো ও ভালোবাসে। তো আমি বললাম যে তোরির কথা মনে রাখবে, তুমি ডোরিকে ভাববে, তুমি মায়া ছেড়ো না বোন। এটা বলে আমি চলে আসলাম, ডাক্তাররা বের করে দিলেন।
বাড়িতে সবাইকে জানালাম যে রত্না ভালো হয়ে গেছে। স্রষ্টা কেন যে এই খেলাটা খেলেছিলেন সেদিন আমাদের সাথে আমি জানি না। আবার সন্ধ্যায় মেসেজ আসলো মেডিকা থেকে, ভয়ে ভয়ে দেখলাম মেসেজে নেগেটিভ মেসেজ যে ওর অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। এবং আমরা সকালবেলা গিয়ে যেটা জানলাম যে ও আর নেই। তারপর ওকে নিয়ে ফিরলাম দেশে। সকালবেলাতেই যখন নেই শুনলাম, আমরা যখন ওকে দেশে আনার যে প্রসেসিং সেগুলো করছিলাম, সেই সময় বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে আমার কাছে। নেই ওরা জেনেছে, তারপরেও জানালো যে আমার মেয়েটা, বড় মেয়েটা অসুস্থ, ও আজকে কলেজে যায়নি, খুব অসুস্থ। যাই হোক, তারপর আমরা 3 জন গিয়েছিলাম বিমানে করে, ফেরত আসলাম 2 জন, আমি আর বাবা। 2017 সালের 8ই আগস্ট আমার বোনটি মারা গেল। তার কিছুদিন যেতে না যেতেই আমার মেয়েটা যখন অসুস্থ, ওকে নিয়ে দৌড়াচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তার বললেন যে হয়তো গ্যাস্ট্রিক সমস্যা, চললো গ্যাস্ট্রিক ট্রিটমেন্ট, ভালো হচ্ছে না। তারপর উত্তরায় নিয়ে গেলাম একটা ইবনে সিনা হসপিটালে। সেখানে একজন ডাক্তার, উনি গ্যাস্ট্রোলজি, উনি বললেন আইবিএস, সম্ভবত এই সমস্যাটা আইবিএস, এবং আইবিএস ট্রিটমেন্ট চললো 2 মাস। তারপরেও যখন ঠিক হচ্ছিল না, তখন দুর্গাপূজার ছুটি আমরা বাড়ি গেলাম। সবাই মেয়েকে দেখে বলছিল যে ওর চেহারা কীরকম একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কী ব্যাপার, ও কি খুব অসুস্থ এরকম। তো আমি আমার একটা বোনকে ফোন করলাম, সেই বোন ঢাকায় একটা হসপিটালে নার্স, ওকে বললাম। ও বলল তুই ওকে নিয়ে হসপিটালে আয়, আমি খুব ভালো একজন ডাক্তার আছে, ওনাকে দেখাবো। একজন মহিলা সার্জন, উনি দেখলেন। দেখার পর উনি আবার ওনার হাজব্যান্ড ওই হসপিটালেই বড় সার্জন, ওনাকে ডাকলেন। সেই ডাক্তার দেখেই বললেন যে ক্যান্সার হয়েছে, এটা তো সমস্যা না, মূল সমস্যা হলো মেয়েটার জীবনযাপনই পরিবর্তন হয়ে যাবে। আমি বসে পড়লাম, কি করব, পাগলের মতো আমার মানে আমি তখন আর স্বাভাবিক ছিলাম না। ডাক্তার কি বলছে, কে কি বলছে, যেন কিছুই আমি শুনতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপর কোলোনোস্কোপি করে ওনারা নিশ্চিত হলেন যে ওরও ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। মুম্বাই নিয়ে গেলাম টাটা হাসপাতাল, সেখানে চিকিৎসা চলল। প্রথমে ডাক্তার ওকে একটু প্ল্যান করলেন যে কিভাবে, ওর তো বয়স অনেক কম, কিভাবে ওর বেটার প্ল্যান করা যায়। প্রথমে ডাক্তার ওর ওভারিয়ান ট্রান্সপোজিশন করলেন, একটা ওভারি উপরে উঠিয়ে দিলেন অপারেশনের মাধ্যমে, যেন ওর যেহেতু বয়স কম, রেডিওথেরাপিতে যেন হরমোনের কোনো সমস্যা না হয়। তারপর রেডিওথেরাপি লিখে দিলেন। আমরা বাংলাদেশে এসে রেডিওথেরাপি শেষ করলাম, সাথে চলল ওরাল ক্যামো, রেডিওথেরাপি এসব শেষ করে আমরা আবার গেলাম ইন্ডিয়াতে। তখন অপারেশন হলো। অপারেশন হওয়ার পর ডাক্তার আবারও কেমোথেরাপি, রেডিওথেরাপির কথা বললেন এবং জীবনযাপনে কিছু শিখিয়ে দিলেন, আমাদের কিছু কৌশল নিয়ম শিখিয়ে দিলেন। তো আমরা দেশে ফিরে আসলাম, ও সুস্থ হয়ে গেল, ওর পড়াশোনা আবার যথারীতি চলছিল। তারপর 2021 সাল, তখন করোনার পরবর্তী সময়, ইন্ডিয়া ওরকম ভিসা পাওয়া যায় না। 2021 সালে আবারও ওর ব্যাক করলো।
এবারে ওভারিতে হলো। এবারে বাংলাদেশে চিকিৎসা করালাম, একটা ওভারি ফেলে দেওয়া হলো। তারপর আবারও কেমোথেরাপি, রেডিওথেরাপি। আমার এই ছোট্ট মেয়েটা এই যুদ্ধ করছিল আর পড়াশোনাও করছিল। কেমোথেরাপি চলাকালীন সময়ে ওর ইন্টারমিডিয়েটের পর অনার্সের ভর্তি পরীক্ষা চলছিল। কেমোথেরাপি নিতে নিতে সে সেগুলো করছিল। আমার মেয়েটার ছিল অসীম মানসিক শক্তি। ওর মানসিক শক্তি কখনো কখনো মনে হতো আমার চেয়েও বেশি। যাই হোক, সমস্ত ট্রিটমেন্ট শেষে ও আবার ওর তখন ধরা পড়ল কিউকেনবার্গ ক্যান্সারের ধরন। আমাকে বলছিল যে মা, এই ক্যান্সারে মানুষ 1 বছরের বেশি বাঁচে না। এই যে এত সব ইনফরমেশন, এগুলো সব মনে হতো যে এগুলো বোধহয় ঠিক হবে না, ঠিকই ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। যেমন রত্নাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম বিশ্বাস নিয়ে যে ওকে সুস্থ করে ফিরে আসবো, ঠিক তেমনই মেয়েটার ক্ষেত্রেও মনে হচ্ছিল যে এগুলো এমনি। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম যে মা, কেউ কি বাঁচে না? তখন ও বলল, মা এটা ধরো 1000-এ 1জন বাঁচে। আমি ওকে বললাম, মা তুমি সেই 1000-এ 1জনই, তুমি সেই 1000-এ 1জন হবা। আবার পড়াশোনা শুরু করলো, পড়াশোনা চলছে। 2023 সালের আগস্ট মাসে একদিন প্রচণ্ড পেটে ব্যথায় ও চিৎকার করে কান্না করছিল। আমি তখন কলেজে। আমাকে ফোন করলো যে মা, আমি সহ্য করতে পারছি না, তুমি আসো। আমি বাসায় আসলাম। এত পেট ব্যথা কেন আমি বুঝতে পারলাম না। নিয়ে গেলাম কাছেই একটা ক্লিনিকে। সেখানে যাওয়ার পর ওনারা প্রয়োজনীয় ইঞ্জেকশন দিলেন এবং কিছু ওষুধ দেওয়ার পর একটু ভালো হলো। চলে আসলাম বাসায়। পরে চিন্তা করলাম যে ডাক্তার দেখানো দরকার। নিয়ে গেলাম যে ডাক্তার ওকে 2021 সালে অপারেশন করেছিলেন, ওনার কাছে গেলাম। উনি ইউরিন ইনফেকশনের ওষুধ দিলেন আর ওকে বললেন মানসিকভাবে যেন সবসময় প্রাণবন্ত থাকে সেরকম মন্ত্র দিলেন। আমরা বাসায় আসলাম। আরেক দিন এরকম প্রচণ্ড পেটে ব্যথা, সহ্যই করতে পারছিল না। সেদিন আর ওই কাছাকাছি ক্লিনিকে না গিয়ে সরাসরি রওনা হলাম ঢাকায়, যে হসপিটালে ওর সবসময় ট্রিটমেন্ট হয় ওখানে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল, তাই সময়টা কম লেগেছিল। ব্যথা মেয়েটা কিছুতেই সহ্য করতে পারছিল না। এবারে এখানে আসলাম, এসে ভর্তি হলাম হাসপাতালে। ট্রিটমেন্ট চললো। এরপর ধরা পড়লো ওর কিডনিতে সমস্যা হয়েছে, কিডনিতে। তারপর আমাদের ডিসিশন নিতে হলো যে একটা অপারেশন লাগবে। কিডনিতে ওরা একটা স্ট্যান্ড বসিয়েছে, ডিজে স্ট্যান্ড। ওর কিডনি ফুলে গেছে, সেখান থেকে পানি বেরোচ্ছিল না সেই কারণে। তো সেই ডক্টর এই স্ট্যান্ড বসানোর সময়ে সেখান থেকে টিস্যু এনে পরীক্ষা করেছিলেন, বিভিন্ন জায়গার টিস্যু এনে। তো সেই ডাক্তার সেদিন আমাকে বলেছিলেন যে এবারের এই যাত্রায় আপনি বোধহয় আর আপনার মেয়েকে বাঁচাতে পারবেন না। আমারও তো ছেলে মেয়ে আছে, আপনাকে রাগ ডাক করে বলে লাভ নেই, আপনাকে পরিষ্কার করেই বললাম হয়তো এবারে আর পারবেন না, কারণ মনে হচ্ছে যে ওর মাল্টি অর্গান সমস্যা হয়ে গেছে। যাই হোক, আমি তারপরেও আমার মনে হলো যে আমি চেষ্টা করব, দেখি কি হয়। উনি বললেন যে আপনি কেমোথেরাপি নিতে পারেন, কেমোথেরাপি দিয়ে যদি ভালো হয়, একটু সুস্থ হয়, তখন হয়তো অপারেশনে যেতে পারেন। তো আমি ওর সবসময় যে ডাক্তার দেখাই ওনার কাছে গেলাম। উনি একজন কেমোথেরাপি ডক্টর সাজেশন দিলেন, সেখানে গেলাম। কেমোথেরাপি 2টা চললো। শরীর খারাপই হচ্ছে, প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝেই ব্যথা, খেতে পারে না, প্রচণ্ড সমস্যা। তো সেই কেমোথেরাপি শুরু করলাম, 2টা নিলাম, শরীরটা একটু ভালো, এবার সে খেতে পারে।
একটু ভালো হওয়া মানে সে মনে করে যে একদম স্বাভাবিক, সে সব স্বাভাবিক কাজকর্ম করে, ওকে দেখে কেউ বুঝবে না ও যে এত অসুস্থ। তো এভাবে দুইটাকে মনে হওয়ার পর ও যখন একটু সুস্থ, ওকে নিয়ে আমি আবার গেলাম মুম্বাই, টাটা হাসপাতালে আবার গেলাম। ওখানে ডাক্তাররা দেখলেন, দেখে খুব রাগ করলেন আমাদের সাথে যে আপনারা এতদিন কেন আসেননি, এতদিন পরে আপনারা কেন এসেছেন, খুব রাগ করলেন। কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে বাধ্য হয়ে শুরু করেছিলাম বাংলাদেশে চিকিৎসা, কারণ তখন তো করোনা চলছিল বা এরকম, যাই হোক সেসব অনেক কথা। তো মোটামুটি মনে হলো যে ওনারা নিরাশ, ওনারাও কেমোথেরাপির সাজেশন দিলেন। তো সেই একই সাজেশন তো আমরা বাংলাদেশেও পেয়েছি, এজন্য ওখানে আর দেরি করলাম না। ওখানে গিয়ে ও মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল। একদিন এমন অবস্থা যে ওর খুব খারাপ অবস্থা, ও খুব রাগ করছিল আমার সাথে যে তুমি কেন আমাকে ইন্ডিয়া নিয়ে আসছো, আমি তো আসতে চাই নাই, কেন নিয়ে আসলা। আমি মেয়েকে বললাম যে মা চলো আমরা একটু শপিং করে আসি, এই যে পাশেই একটা শপিং মল আছে, আসো যাই, তোমার ভালো লাগবে। ওর এত শরীর খারাপ তবু উঠে বসলো, বললো ঠিক আছে চলো। তারপর আমরা গেলাম, সেখান থেকে কিছু জামা কাপড় কিনলাম। বাসায় এসে বারবার কাপড় চোপড়গুলো বের করে করে দেখছিল কোনটা বোনকে দিবে, কোনটা সে নিবে, একটু যেন মনটা তার ভালো হলো। যাই হোক আমরা বাংলাদেশে ফিরে আসলাম, এসে আবার কেমোথেরাপি নিলাম। এভাবে 5টা থেরাপি চললো, যে ওর জীবন মরণ যুদ্ধ। পরে আর কিছুতেই ঠিক হচ্ছিল না, শরীর আস্তে আস্তে খারাপই হচ্ছিল, প্রচণ্ড ব্যথা, সারাদিন হয়তো ব্যথা, ওকে পিঠ ডলতে হয় বা কিছু না কিছু করতে হয়, প্রচণ্ড ব্যথা, অনেক সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে থাকলো। আমরা আমরা দেখছিলাম চেয়েছে, কিছুই তো করার নেই, কী করব আমরা। তারপর 2024 সালের জানুয়ারি মাসের 24 সম্ভবত, সেটা 26 তারিখ আমি অসুস্থ হয়ে গেলাম, প্রচণ্ড অসুস্থ, অজ্ঞান হয়ে গেলাম। আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। এর একদিন পর 28 তারিখ, জানুয়ারির 28 তারিখ আমার মেয়েটা চলে গেল। আমি স্রষ্টাকে সবসময় বলছিলাম যে প্রভু এই দৃশ্যটা তুমি আমাকে দেখিও না, আমি দেখতে পারবো না, আমার সেই সাহস ছিল না আমি এটা দেখব। এজন্যই বোধহয় স্রষ্টা আমাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। আমার মেয়েটা চলে গেল আমাকে ছেড়ে। যাই হোক, সব স্রষ্টার ইচ্ছা। মেয়েটা 28 তারিখ চলে গেল। তারপর 3-4 মাস গেল, আবার ব্যাক করেছে, মে মাসে আবার ব্যাক করেছে। তো আমি আবারও অপারেশন করলাম, কেমোথেরাপি নিলাম, এই কিছুদিন আগে রেডিওথেরাপি শেষ করলাম, আমার ট্রিটমেন্ট শেষ হয়েছে। এই এতদিন, সেই মা চলে যাওয়ার পর থেকে এই যে মেয়ে চলে যাওয়ার পর পর্যন্ত, এই যে একে একে সবাইকে হারানো, এই এতদিন বহুবার ইচ্ছে হয়েছে যে একটু মেয়েকে দেখি, একটু বোনটাকে দেখি, একটু ভাইটাকে দেখি, যদি একটু মায়ের কথা শুনতে পারতাম। এই আক্ষেপ থেকে আমার মনে হলো যে আমি বলবো, কথা বলবো, যেন আমার যারা প্রিয়জন আছে, আপনজন আছে, তারা চাইলেই আমাকে শুনতে পারে, আমি না থাকলেও যেন ওদের পাশে থাকতে পারি, ওরা আমাকে পাশে পায়। এটা ছিল এই বলতে চাই এর প্রথম কারণ। বলতে চাই এটা ছিল আমার প্রথম কারণ। তারপর
দ্বিতীয় কারণ হলো, আমি চিন্তা করলাম যে আমি আমার এই জীবনে এত কিছু সয়েছি, এত কিছু দেখেছি, আমার এই অভিজ্ঞতাগুলো আমি একটু বলে যেতে চাই। যদি একটা দুটো লাইন কারোর কোনো উপকারে আসে, এটা ছিল দ্বিতীয় কারণ। আমি বলতে চাই, আমি বলবো। আপনারা এতক্ষণ সময় দিয়েছেন বা এতদিন আমাকে ধৈর্য ধরে শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আরেক দিন কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।